দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পুরোপুরি বন্ধ হরমুজ প্রণালী, জাহাজে আগুন লাগানোর হুমকি ইরানের। তেলের দাম $200 পৌঁছানোর হুঁশিয়ারি। খেলাপি ঋণের লাগাম টেনে ধরা হলেও আর্থিক খাতে উদ্বেগ কমেনি। ডাউন পেমেন্টের শর্ত শিথিলে সুফল পেল গ্রাহকরা। জমজমাট রাজশাহীর ঈদ বাজার, নগরের ছোট বড় মার্কেটে বাড়ছে ক্রেতাদের ভিড়। বেচাকেনা চলছে মধ্যরাত পর্যন্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 1 ফোঁটা তেল হরমুজ প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড IRGCর কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন IRGC কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু 1 ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মাত্র 34 কিলোমিটার চওড়া একটি সরু জলপথ, কিন্তু পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে এই হরমুজ প্রণালী। কেননা এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি গেটওয়ে। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20-30% এই পথ দিয়েই ট্যাঙ্কারে বহন করা হয়। মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ আপনার নজর কাড়বে। এটি হলো হরমুজ প্রণালী। লম্বায় প্রায় 167 কিলোমিটার হলেও এর সবচেয়ে সরু অংশটি মাত্র 34 কিলোমিটার চওড়া। এর একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান উপসাগর হয়ে আরব সাগরকে যুক্ত করেছে। ছোট এই জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি গেটওয়ে। এই প্রণালীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে ইরান এবং ওমান, তবে এর নিরাপত্তার সাথে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ভাগ্য জড়িত। অন্যদিকে আমদানিকারক হিসাবে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় পরাশক্তিগুলো এই পথের উপর চরমভাবে নির্ভরশীল। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর এই অঞ্চলের সার্বক্ষণিক নজরদারি চালায়, যা একে একটি ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে পরিণত করেছে। বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালীকে লাইফলাইন বলা হয়। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20-30% এই পথ দিয়েই ট্যাঙ্কারে বহন করা হয়। প্রতিদিন গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল এবং কাতারে বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই সরু পথটি পাড়ি দেয়। বর্তমানে হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল এবং উত্তপ্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ এবং লোহিত সাগরে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। যদিও সৌদি আরব এবং আমিরাত পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথ তৈরির চেষ্টা চলছে, কিন্তু হরমুজের বিশাল সক্ষমতার বিকল্প এখনও তৈরি হয়নি। যুদ্ধের কারণে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। বিশ্লেষকদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম $100 মাইল ফলক ছাড়িয়ে যেতে পারে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। না, আপনারাও সবাই অভিজ্ঞ, এখানকে বিদগ্ধ সাংবাদিক। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও নি। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল যে এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনীয় মনে করেন তারা করবেন। সেইটা আমরা ডিলিট করে দিয়েছি, কারণ মেইন অধ্যাদেশটার উপরে রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে যে আইনজীবীরা আছে তারা বলেন যে যদি এটা অসাংবিধানিক হয়, যদি এই প্রশ্নগুলো ওঠে, তাহলে নির্বাচন ব্যবস্থা যেটি নাকি এই সংবিধানের মধ্যে নেই। তারপরে ডক্টর ইউনূসের মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবজি রপ্তানিতে ধস নেমেছে। কয়েকদিনে 90% রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিদেশের বাজারে বাংলাদেশের অবস্থান সংকটে পড়েছে। ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা। গত 3 দিনে ঢাকা থেকে অন্তত 102টি ফ্লাইট বাতিল হয়েছে। 180টি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে 35 থেকে 40 টন সবজি বিদেশে পাঠালেও যুদ্ধের কারণে সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও কুয়েতের বাজারগুলো এখন স্থবির। বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কাঁচামরিচ, লাউ, বেগুন, ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, শিম, টমেটো রপ্তানি হয়। চলতি অর্থবছরে 8 মাসে রপ্তানি 26% বাড়লেও বর্তমান পরিস্থিতিতে এই প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ীদের শঙ্কা, এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের বাজার প্রতিযোগী দেশের দখলে চলে যাবে। কিছুতেই যেন পতন থেকে বের হতে পারছে না দেশের রপ্তানি খাত। গত 7 মাসের মতো ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, গত মাসে $350 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 12% কম। গত মাসে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পাটে রপ্তানি কমেছে। বিপরীতে প্রকৌশল আর প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। ইপিবি আরও জানায়, বন্দর জটিলতা, নির্বাচন আর আন্তর্জাতিক বাজারগুলোতে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে। তবে সুখবর হচ্ছে, বাংলাদেশ তার বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে তার অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি চীনে গত বছরের তুলনায় 19% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। বাড়তে থাকা খেলাপি ঋণে কিছুটা লাগাম টানা গেছে। 2025 সালের 3 মাসে খেলাপি ঋণ কমেছে 87,298 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,216 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 30.3%। সংশ্লিষ্টরা বলছেন, এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ কমানোর পেছনে কাজ করেছে পুনঃতফসিল এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ নীতি সহায়তা। এই সুবিধার আওতায় মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়, যেখানে 2 বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র 1% ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমলেও ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য নিয়ে তাই উদ্বেগ কাটেনি। রমজানের শুরু থেকেই জমতে শুরু করেছে রাজশাহীর ঈদ বাজার।
নগরীর ছোট বড় সকল মার্কেট আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার আরেকটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে। তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা, ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরও কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার 2 পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে 3-4 হাজার টাকার ড্রেসে বা 6-7 হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমকপূর্ণ। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি কেনার মধ্যেই আছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইফতারে কারো পছন্দ ঐতিহ্যবাহী ছোলা, পেঁয়াজু, আলুর চপ, আবার কারো পছন্দ কাবাব, চাপ, টিক্কা, হালিম, মেজবানির মতো বাহারি আইটেম। স্বাদ ও রুচিতে পরিবর্তন আনতে নিত্য নতুন খাবার যোগ হয় মেনুতে। রোজাদারদের চাহিদা যখন এমন, তখন চট্টগ্রামে ইফতার বাজারে আয়োজনও হয় বৈচিত্র্যময়। দুপুরের পর থেকেই হোটেল রেস্টুরেন্টে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়, যা চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। রমজান মানেই ইফতারের প্লেটে ছোলা, পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। মোটা দাগে এসব খাবারই বেশিরভাগ রোজাদারের ইফতারের মূল অনুষঙ্গ। ভাজাপোড়া খাবার নিয়ে স্বাস্থ্য সচেতনদের উদ্বেগ থাকলেও রোজাদারদের পছন্দের তালিকায় এখনও খাবারগুলোর জায়গা উপরের দিকেই। কেন জানি ছোলা পেঁয়াজগুলো না খেলে আমাদের মনে হয় যে ইফতারি হয় নাই। স্টিল ট্রেডিশনাল এই জিলাপি, হালিম, দ্যাটস ইট। এখনো নতুন কিছু আসতে পারেনি। আগের যে আমাদের ঐতিহ্য ওটাতেই আমরা আছি এখন পর্যন্ত। লাইক আপনার পেঁয়াজু, ছোলা, এই টাইপের গুলাই। তবে দিন দিন পাল্টাচ্ছে মানুষের স্বাদ ও রুচি। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি চিকেন ফ্রাই, গ্রিল চিকেন, কাবাব, চাপ, টিক্কা, শর্মা, বিরিয়ানি ও মেজবানির মতো খাবারও জায়গা করে নিচ্ছে ইফতারের প্লেটে। এছাড়া হরেক রকমের হালিম, বাহারি জিলাপির পাশাপাশি রাবড়ি ও মাহালাবিয়ার মতো নতুন খাবারেরও কদর বাড়ছে। জিলাপির সাথে রাবড়িটা খুবই ম্যাচ করে, কম্বিনেশনটা ভালো, আর এটা ওভার সুইটি না আর কি। একসাথে টেস্ট করার মজাটা আলাদা। নতুন আইটেম হিসেবে সবাই ইউজ করতেছে, তবে ভালো লাগলে একটু রুচি চেঞ্জ করছে আর কি। সবগুলো খাই, কিন্তু নতুন নতুন আইটেমগুলো ভালো লাগে আর কি। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে হোটেল রেস্টুরেন্টগুলো চিরাচরিত এবং ট্রেন্ডি খাবারের পাশাপাশি সেট মেনুও রাখছেন ইফতারের আইটেমে। মানুষটি নিচ্ছে, খাচ্ছে, পছন্দ করছে, মানুষ কমেন্ট করছে, আমাদের সেটাই ভালো লাগছে। এটা আমাদের বড় প্রাপ্তি। চিটং এখন সবকিছুর একটু নতুনভাবে নতুন কিছু আইটেম অ্যাড করে কাস্টমারদের পছন্দ অনুযায়ী সার্ভ করার চেষ্টা করা হচ্ছে। ফুড লাভারদের জন্য এক ছাদের নিচে সব ধরনের খাওয়া নিয়ে এসেছে এবং মেক শিওর করেছি সবগুলি যেন অথেন্টিক টেস্টের হয়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।